ওকে, সো আমরা গত ক্লাসে দেখতেছিলাম অ্যাকাউন্ট ক্রিয়েশন। অ্যাকাউন্ট ক্রিয়েট করা ডান। আজকে আমরা অন্যান্য কাজগুলো করব। সো আমি এখানে অনেক কিছু লিস্টিং করে রাখছি, কিভাবে আসলে আমরা ফাইবারে ডিপ ডাইভ মুভ করতে পারি। সো আমি আরেকটা ব্রাউজারে ফাইবারটা মানে আরেকটা ব্রাউজারে ইনকগনিটো মোড বা প্রাইভেট মোডে ফাইবারটা ওপেন করছি। সো আপনারাও যখন ফাইবারে রিসার্চ করবেন, কন্ট্রোল শিফট এন ক্লিক করবেন, তাহলে ইনকগনিটো মোড ওপেন হবে। কন্ট্রোল শিফট এন অথবা এখানে ক্লিক করবেন, এই যে নিউ ইনকগনিটো উইন্ডো, প্রাইভেট মোড আর কি। এটাতে কাজকর্ম করলে কোনো ডেটা থাকে না, কোনো ব্রাউজিং হিস্টোরি থাকে না। সো আপনারা রিসার্চ করলে ওইটাতে করবেন। আচ্ছা, এখন কথা হচ্ছে ফাইবারে কাজ পাইতে হলে কি করতে হবে আমাদেরকে। আমরা যদি সার্চ করি, ধরেন ফেসবুক অ্যাডস, তাইলে এখানে ৩২,০০০ রেজাল্ট আসতেছে। সো ৩২,০০০ মানুষের মধ্যে আমি কিভাবে কাজ পাবো, এইটা কি পসিবল কিনা বুঝতে পারতেছেন? অনেক অনেক অলরেডি এক্সপার্ট মানুষজন অনেক বছর ধরে সার্ভিস দিতেছে, তারা এখানে আছে। সো এটার মধ্যে আপনি আসলে কিভাবে কাজ পাবেন? তো সিম্পল কথা হচ্ছে, এগুলো হচ্ছে হাই কম্পিটিশন, ঠিক আছে? আমাদেরকে যাইতে হবে হচ্ছে লো কম্পিটিশনে। কি কম্পিটিশনে? লো কম্পিটিশনে। অর্থাৎ এই হাই কম্পিটিশনের মধ্যে থেকেও আমাদেরকে লো কম্পিটিশন খুঁজে বের করতে হবে। লো কম্পিটিশন মানে কি? প্রতিযোগী কম। হ্যাঁ, লো কম্পিটিশন গিক আমাদেরকে খুঁজে বের করতে হবে, লো ওশনে যাইতে হবে। এখন হোয়াই লো কম্পিটিশন? ঠিক আছে, কারণ আপনি যখন হাই কম্পিটিশনে যান, আপনি হাজার হাজার মানুষ এখানে আসবে, আপনি আসলে আপনার সার্ভিস তো সবার সামনেই আসবে না, তার ক্লায়েন্ট আপনাকে কিভাবে অর্ডার দিবে? বুঝতে পারছেন? এই জন্য আমাদেরকে লো কম্পিটিশন খুঁজে বের করতে হবে। এখন লো কম্পিটিশন খুঁজে বের করার পরে আমাদেরকে হচ্ছে তখন কম্পিটিটর রিসার্চ করতে হবে। কি রিসার্চ করতে হবে? কম্পিটিটর রিসার্চ করতে হবে। দেখেন, কম্পিটিটর রিসার্চটা কয়ভাবে হইতে পারে। এটা শুধু এখানেই না, যে কোনো বিজনেসের ক্ষেত্রে জিনিসটা কাজে লাগে। ধরেন আপনি কালীবাড়ি গেছেন কাপড় কিনতে বা কোনো কিছু কিনতে, বা ধরেন আপনি মাশরুম কিনতে গেছেন বা আপনি আপেল কিনতে গেছেন। সো একজন আপেল বেচতেছে ১ কেজি ৩০০ টাকা, আরেকজন বেচতেছে একজন বিক্রি করতেছেন ১০টা আপেল ১০০ টাকা, আরেকজন বিক্রি করতেছে ১২টা আপেল ১০০ টাকা। আপনি কার থেকে কিনবেন? ১০০ টাকা, তাই না? তো ধরেন, তাহলে আপনি সবার থেকে আলাদা হয়ে গেলেন, ঠিক আছে? তারপরে ধরেন একজনে আহ, আপেল বেচতেছে ১০০ টাকা, মানে ১ কেজি আপেল ৩০০ টাকা, ১ কেজি কমলা ৩০০ টাকা। আপনি কি করলেন? আহ, ১ কেজি আপেল এন্ড কমলা একটা প্যাকেজ বানাইলেন, যেমন ১ কেজি আপেল আর ১ কেজি কমলা ৩০০ টাকা, আর আমার থেকে প্যাকেজ নিলে আপনি পাবেন ২৫০ টাকা। জিনিস কিন্তু সেম। কি করলো? কম্বো প্যাকেজ করলো। কি করলো? কম্বো প্যাকেজ করলো। তারপরে আহ, ধরেন কম্বো করে কেউ বিক্রি করে না। সো কম্পিটিটর রিসার্চ মানে হচ্ছে কম্পিটিটরকে বিট করা। সবাই যে কাজটা করতেছে না, আপনি এটা করবেন। সো সবাই যে কাজ করতেছে, এর মধ্যে থেকে একটা গ্যাপ খুঁজে বের করতে হবে, যে আমি যদি এই কাজটা করি তাহলে আমি একটু ইউনিক হয়ে গেলাম। বুঝতে পারতেছেন? লেটস সে ধরেন ফেসবুক অ্যাড সার্ভিস।
এখন দেখেন ফেসবুক অ্যাডস এর সার্ভিস যদি দিতে যাই, তাহলে এখানে আমার কি কি জিনিস আসতেছে। সর্বপ্রথম হচ্ছে ফেসবুকে অ্যাড ক্যাম্পেইন ক্রিয়েট করা, ক্যাম্পেইন ম্যানেজ করা, ক্যাম্পেইন রিপোর্ট করা। এটা হচ্ছে একটা সহজ জিনিস, সহজ না মানে এটা হচ্ছে সিম্পল জিনিস, এটা করা লাগবে। এটা করলেই কি ফেসবুকের অ্যাড রান করা যাবে? আর কিছু লাগবে না। আপনি যখন অ্যাড ক্যাম্পেইন ক্রিয়েট করতে যাবেন, আপনার এখানে ইমেজ বা ভিডিও লাগবে, তাই না? আপনি যখন ক্যাম্পেইন ক্রিয়েট করতে যাবেন, আপনার এখানে ট্র্যাকিং সেট আপ করা লাগবে, ফেসবুক পিক্সেল সেট আপ করা লাগবে, তাই না? আপনি যখন ক্যাম্পেইন ক্রিয়েট করতে যাবেন, অ্যাড কপিরাইটিং লাগবে, মানে হচ্ছে এটার ক্যাপশনটা লিখতে হবে, টাইটেল হেডলাইন লিখতে হবে, ঠিক আছে না? এই কাজগুলো করার পর আসলে অ্যাড রান করা যাবে। শুধু ক্যাম্পেইন ক্রিয়েশন সার্ভিস সবাই দিতেছে, ঠিক আছে, কিন্তু এটার মধ্যে আরো কি কি ইনক্লুড করা যায়। সবাই যে টাকা দিতেছে, আপনি এই টাকাই অফার করতেছেন। ভাই, একজনে 10 টাকায় ফেসবুক অ্যাডে সার্ভিস দিতেছে, 10 টাকা মানে $10, বা একজনের ধরুন $50 ফেসবুক অ্যাডে সার্ভিস দিতেছে, আপনিও $50 ফেসবুক অ্যাডে সার্ভিস দিতেছেন। কিন্তু তাকে বিট করার জন্য আপনি কি করবেন? এই টাকার মধ্যে আরো বেশি ভ্যালু প্রোভাইড করবেন। কি করবেন? আরো বেশি আরো বেশি ভ্যালু প্রোভাইড করবেন। তাহলে আপনি ফেসবুক এর পাশাপাশি কপি রেটিং সার্ভিস দিলেন, সবাই কপি রেটিং সার্ভিস দিয়ে দিবেন। আমি একটা দুইটা ইমেজও বানাই দিব, তোমাকে ডিজাইন করে দিব, ঠিক আছে? তোমার জন্য আমি ট্র্যাকিংও সেট আপ করে দিব, একদম কমপ্লিট প্যাকেজ। তুমি যদি ওর কাছে যাও, সে তোমাকে শুধু ফেসবুক অ্যাড ক্রিয়েট করে দিবে, আর আমি তোমাকে একদম কমপ্লিট প্যাকেজ দিতেছি এই প্রাইসে। তাহলে সে কার থেকে কিনবে? আপনার থেকে কিনবে, ঠিক আছে? তো এইভাবে আমাদেরকে কম্পিটিটর রিসার্চ করতে হবে। এখন আসেন, এই যে কথাগুলো বললাম, আমাদেরকে লো কম্পিটিশনে যাইতে হবে। লো কম্পিটিশনে কিভাবে যাব, এবং কম্পিটিশনে যাওয়ার পরে কম্পিটিটর কম্পিটিটরদেরকে কিভাবে বিট করব, কম্পিটিটরদেরকে কিভাবে বিট করব, এই দুইটা কাজ কিভাবে করব। তো প্রথমে হচ্ছে আমাদেরকে টপিক সিলেক্ট করতে হবে, যে কোন টপিকে আমরা গিগ দিব। সিলেক্ট টপিক। ওকে, কোন টপিকে আমরা গিগ দিব। তো ধরেন ফেসবুক অ্যাডস তো আসলে অনেক বড় একটা টপিক। এখন আমরা দেখি, একটু ফাইবারে যাই, বোঝার চেষ্টা করি কিভাবে আমরা নিচ টাউন বা লো কম্পিটিশন যাইতে পারি। আচ্ছা, এখন দেখেন, লো কম্পিটিশনে যাওয়ার জন্য আপনার দুইটা মেথড হইতে পারে। লো কম্পিটিশন যাওয়ার কয়টা মেথড হইতে পারে? দুইটা মেথড। দুইটা মেথড। সার্ভিস বেস নিচ ডাউন মেথড। কি ডাউন মেথড? সার্ভিস ইজ ডাউন মেথড। না না, নিচ ডাউন মেথড। ও স্যার, নিচ মানে কি বুঝেন? নিশ মানে ইয়ে, কি নিচ মানে কি? নিশ তো দরকার, বা আবার ওই যে আপনি বলেন নিচ মানে কি? প্রোডাক্ট রিসার্চের ক্ষেত্রে যে ওই ওই প্রোডাক্টটা লাগে। নিশ মানে হচ্ছে টপিক। নিশ মানে কি? নিশ মানে টপিক, নিশ মানে ক্যাটাগরি। ক্যাটাগরি, হ্যাঁ এই ক্যাটাগরি। বুঝতে পারছেন? মনে থাকবে, নিশ মানে টপিক, নিশ মানে ক্যাটাগরি। মোবাইল সাইলেন্ট করে। সো ধরেন আপনি ফেসবুক অ্যাডের সার্ভিস দিতেছেন, তো এই ফেসবুক অ্যাডের সার্ভিসের মধ্যে আরো কি কি সাব সার্ভিস আছে, কি কি সাব সার্ভিসেস আছে, এখানে আমি যুক্ত করে দিই, যেমন সাব সার্ভিস, সাব সার্ভিস বেসড, ইন্ডাস্ট্রি বেসড। ধরেন ফেসবুক এর একটা সাব সার্ভিস হচ্ছে ফেসবুক পিক্সেল সেটআপ করে। ফেসবুক অ্যাডস এর সাব সার্ভিস হচ্ছে ফেসবুক অ্যাডস কপিরাইটিং করে, ঠিক আছে? ফেসবুক অ্যাডস একটা সাব সার্ভিস হতে পারে ফেসবুক অ্যাডস রিটার্গেটিং অ্যাড সেটআপ করা। কি সেটআপ করা? রিটার্গেটিং অ্যাড সেটআপ করা। ফেসবুকের ক্যাটালগ সেটআপ করা, ঠিক আছে? ডাইনামিক রিটার্গেটিং অথবা ডিপিএ ক্যাম্পেইন। ডিপিএ ক্যাম্পেইন মানে হচ্ছে ডাইনামিক প্রোডাক্ট অ্যাডস, ডাইনামিক প্রোডাক্ট অ্যাডস সেটআপ করা। এগুলো হচ্ছে ফেসবুক অ্যাডস এর সাব সার্ভিস।
ফেসবুক এটার মধ্যে আবার ছোট ছোট সার্ভিস, ঠিক আছে? তো আমরা যদি এখানে লিখি ডিপিএ ক্যাম্পেইন, তো দেখেন ডিপিএ ক্যাম্পেইন যখন লিখলাম তখন এখন রেজাল্ট চলে আসলে 104টা, 32,000 থেকে কত চলে আসছে? 104-এর মধ্যে চলে আসছে। ডিপিএ মানে হচ্ছে ডাইনামিক প্রোডাক্ট অ্যাডস বা ডাইনামিক রিটার্গেটিং, একটা ক্যাম্পেইন আছে না, ওইটাকেই ডিপিএ বলে আর কি। এরা কিন্তু সবাই ফেসবুক এডে সার্ভিস দিতেছে। সো কিন্তু এই ডিপিএ ক্যাম্পেইন এই শব্দটা তারা কোথাও না কোথাও তাদের গিগের মধ্যে ঢুকে রাখছে। যেমন আমি যদি এখানে কন্ট্রোল জি ক্লিক করি তাহলে এবং ডিপিএ সার্চ করি তাহলে এই পেজের কোন কোন জায়গায় ডিপিএ শব্দটা আছে দেখা যাবে। সো এখানে দেখেন এই যে অটোমেটেড ফিড এডস বা ডিপিএ এডস শব্দ সে লিখে রাখে, এই কারণে তারা র্যাঙ্কিং এ আসছে। ওকে, তাহলে ডিপিএ একটা কিওয়ার্ড, ডিপিএ একটা কি কিওয়ার্ড। আমরা কিওয়ার্ড রিসার্চের সামনে শিখব কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয়। আচ্ছা, তো আজকে পুরো ক্লাসটা হবে কিন্তু কিওয়ার্ড রিসার্চ নিয়ে, তারপর আমি বুঝাইতেছি কিওয়ার্ড রিসার্চটা কিভাবে কাজ করে। পরে ধরেন এটা ওপেন করলাম, এটা ওপেন করার পরে কন্ট্রোল জি ক্লিক করলাম, দেন রিটার্গেটিং অ্যাডস এন্ড ডিপিএ অ্যাডস অর পিক্সেল ট্র্যাকিং, তার এখানে ডিপিএ শব্দটা আছে, ঠিক আছে? আচ্ছা, এজন্য সে র্যাঙ্কে চলে আসছে। এরপরে দেখেন এই লোক এই লোক এই লোক সবাই ওপেন করি, আমি কন্ট্রোল ক্লিক করে প্রেস করলে আরেক ট্যাব ওপেন হবে। আচ্ছা, এখানে নাই। জি ক্লিক করলে উম, আচ্ছা আচ্ছা, এখানে পাইতেছি না। আচ্ছা, ডিপিএ বা ডাইনামিক প্রোডাক্ট অ্যাড সে কিন্তু অ্যাড করে রাখছে, ঠিক আছে? তার এখানে চলে আসছে এই যে ডাইনামিক প্রোডাক্ট অ্যাডস। সো এই শব্দটা যখন আমি আমার কিওয়ার্ডের মধ্যে যুক্ত করব, মানে আমার গিগের মধ্যে যুক্ত করব, তাহলে কিন্তু আমি লো কম্পিটিশনে চলে আসলাম। তাহলে কি করলাম? আমি লো কম্পিটিশনে চলে আসলাম। হাজার হাজার সেলারদের মাঝখান থেকে আমি কি করলাম? আলাদা হয়ে গেলাম। সো এইরকম কিওয়ার্ড আমাদেরকে আরো খুঁজে বের করতে হবে, বুঝতে পেরেছেন? পরে দেখেন ফেসবুক অ্যাডস কপিরাইটিং 4,900 রেজাল্ট। আমি যদি এখানে শুধু লিখি অ্যাডস কপিরাইটিং তাহলে আবার মাত্র 699টা রেজাল্ট। আমরা লো কম্পিটিশন পাইতেছি নাকি পাইতেছি না? আচ্ছা, তো এটা আসলে আপনি যেইটা সার্ভিস দিবেন ওইটা খুব করে ভালো করে বুঝতে হবে। ওকে, আচ্ছা ফেসবুক অ্যাডসে গেলাম, ধরেন আমি কয়েকটা গিগ ওপেন করি, টপ রেটেড। আমরা এখানে পড়ার চেষ্টা করি যে আসলে কি কি সার্ভিস হইতে পারে একটা ইয়ার মধ্যে। ধরেন সে কি সার্ভিস দিতেছে? ক্যাম্পেইন সেটআপ, মাল্টিপল অ্যাডস সেট এন্ড নেটস। ওকে, ক্যাম্পেইন সেটআপ এন্ড হচ্ছে 2 উইকস ম্যানেজমেন্ট। ওকে, টার্গেট রিটার্ন রিসার্চ হ্যান এগুলো আছে। পরে হচ্ছে 1 মান্থ ম্যানেজমেন্ট, 1 মাস সে ক্যাম্পেইনটাকে ম্যানেজ করবে, একটা ক্যাম্পেইন সেটআপ করে দিবে, হ্যাঁ 4টা অ্যাড ক্রিয়েট করবে আর অ্যাডের জন্য সে ইমেজও ডিজাইন করে দিবে। তারপরে হচ্ছে অডিয়েন্স রিসার্চ করবে, অ্যানালাইটিক্যাল রিপোর্ট দিবে ক্যাম্পেইনস, এই আর কি। সো ক্যাম্পেইন ক্রিয়েট করা, দেন হচ্ছে ক্যাম্পেইনটাকে ম্যানেজ করা। ম্যানেজ করা মানে কি? ধরেন আপনি একটা ক্যাম্পেইন সেট আপ করছেন, 3 দিন পরে ক্যাম্পেইনের টার্গেটিং চেঞ্জ করতে হয়, ক্যাম্পেইনের
স্কেল আপ করতে হয়, ঠিক আছে, তখন আপনাকে ম্যানেজমেন্টের প্রয়োজন আছে। মানে ফেসবুকে আপনি যখন ক্যাম্পেইন স্টার্ট করতেছেন, ইউজুয়ালি জিনিসটা কি হয় একটু বোঝার চেষ্টা করেন। প্রথমে হচ্ছে আপনি ক্যাম্পেইন স্ট্রাকচারিং বা ক্যাম্পেইন ফরম্যাটিং জিনিসটা কিভাবে হয় আমি আপনাদেরকে বলি। আচ্ছা, সো প্রথমে হচ্ছে আমি একটা ক্যাম্পেইন ক্রিয়েট করব, একটা অ্যাড সেট 1 2 3 এভাবে, একটা ক্যাম্পেইন, দুইটা অ্যাড সেট, অ্যাড সেটস, তিন হচ্ছে তিনটা অ্যাডস। ওকে, এভাবে না ফরম্যাটটা, ফরম্যাটটা এভাবে না। So, আমি একটা ক্যাম্পেইন ক্রিয়েট করলাম, দুইটা অ্যাড সেট ক্রিয়েট করলাম, দুইটা অ্যাড সেটের মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট টার্গেটিং করলাম, এবং প্রতিটা অ্যাড সেটের মধ্যে আমি তিনটা করে 6টা অ্যাড দিলাম, ঠিক আছে। তিনটা অ্যাডের মধ্যে আমার কি কি থাকবে? সো ধরেন ক্লায়েন্ট থেকে আমি ইমেজ চাবো, ভিডিও চাবো, এবং ক্লায়েন্ট থেকে সে আমাকে, আমি ক্লায়েন্টকে বলবো যে তোমার যতগুলো ভিডিও আছে তুমি আমাকে দাও, তোমার যতগুলো ইমেজ আছে তুমি আমাকে দাও। তখন তার কাছে নিশ্চিত ভিডিও একটা থাকবে না, কয়েক টাইপের ভিডিও থাকবে। সো আপনি তিনটা অ্যাডসের মধ্যে তিনটা ভিন্ন কিছু জিনিস দিবেন। আপনার কাছে তিনটা ডিফারেন্ট টাইপের ভিডিও থেকে তিনটা ডিফারেন্ট টাইপের ভিডিও দেন। তিনটা ডিফারেন্ট টাইপের যদি ইমেজ থাকে, তিনটা ডিফারেন্ট টাইপের ইমেজ দেন। সো কিন্তু অলওয়েজ প্রায়োরিটাইজ দ্য ভিডিও, ভিডিওটা কি সবসময় প্রায়োরিটাইজ, ভিডিওটা সবসময় আগে দিতে হবে। Why copy what is here? নতুন ফিচার। আচ্ছা, এখন ধরেন একজন ক্লায়েন্টের বাজেট হচ্ছে প্রতি মাসে সে $3000 খরচ করবে। কয় হাজার ডলার? $3000। $3000। এখন সে যে $3000 খরচ করবে, তাকে আপনি কয় টাকা স্যালারি দিতে হবে বলুন তো? আমি যদি $3000 খরচ করি, কত টাকা সেল এক্সপেক্ট থাকবে? হুম, $300 মানে কত টাকা? $3000 মানে কত টাকা? $3000। $3000 তো উনি বলুক, উনি 3 লাখ। বলুক, আপনি বলেন। $1000 কত টাকা? আপনি তো সৌদি আরবের হিসাব করতেছেন, আমি তো সৌদি আরবের হিসাব করতেছি না। $1 সমান সমান কত টাকা? 18 টাকা। আপনি বলেন না, আমি তো ওনাকে জিজ্ঞেস করতেছি। $1 সমান সমান কত টাকা? বলেন বলেন, দ্রুত বলুন। আচ্ছা, এদিকে তাকান। $1 সমান সমান 118 টাকা না, এখন 121 টাকা। হুম, 121.5 টাকা। এদিকে খেয়াল করেন, পাইছেন আপনি খুঁজে? আচ্ছা, এদিকে খেয়াল করেন, মোবাইল রাখেন। $1 সমান সমান কত টাকা বাংলাদেশে? ধরেন 120 টাকা, ধরেন না 100 টাকাই, তাহলে $1000 সমান সমান কত টাকা হবে? 1 লাখ টাকা। ঝর্ণা আক্তার বলেন। হুম, $1000 কয় টাকা?
1,00,000 টাকা, 100 টাকা করেই ধরলাম, $1,000 কয় টাকা? 1,00,000 টাকা। এই হিসাবে পাকা দিতে হবে। ধরেন ক্লায়েন্টের বাজেট যদি হয় $3,000, প্রতি মাসে ফেসবুকে খরচ করবে $3,000 মানে কত টাকা? হ্যাঁ হ্যাঁ $3,000। $3,000 বাংলা টাকায় কত টাকা? 3,00,000 টাকা। একজন মানুষ যদি ফেসবুকে 3,00,000 টাকা খরচ করে, তার সেল এক্সপেক্ট থাকবে কত টাকা? আমার দিকে তাকান, মোবাইল রাখেন। একজন মানুষ যদি 30,00,000 টাকা, 30,00,000 টাকা, 30,00,000 টাকা ইজ হিউজ, মানে এটা হচ্ছে সর্বোচ্চ। ডে 1 থেকে 30,00,000 টাকা এক্সপেক্ট থাকবে না। ডে 1 থেকে এক্সপেক্ট থাকবে হচ্ছে ROI 7 বা 5, ROI 7 বা 5। যদি বেশি হয় তাহলে ভালো, বাট ROI 7 ধরুন সবসময়। কত? 10। এটা সব বিজনেস আনা পসিবল না, ঠিক আছে? তো ধরেন কত টাকা? 3/7 = 21, দেন 20,00,000 টাকা সেল টার্গেট থাকবে, 3,00,000 টাকা খরচ করে। এখন তাইলে প্রতিদিন কয় টাকা সেল করতে হবে? যদি 30,00,000 টাকাই হয়, তাহলে প্রতিদিন 1,00,000 টাকা সেল করতে হবে। সো প্রতিদিন যদি 1,00,000 টাকা সেল করতে হয়, আমার খরচ করতে হবে কত টাকা? 10,000 টাকা, মানে $100, ঠিক আছে? সো তাহলে আমাকে প্রতিদিন 10,000 টাকা খরচ করতে হবে। এখন আপনি যে ক্যাম্পেইন ক্রিয়েট করতেছেন, প্রতিদিন আপনার 1,00,000 টাকা সেল করতে হবে, তাহলে আপনার ক্যাম্পেইনের বাজেট হবে কত টাকা বলেন তো? হ্যাঁ, আমি বলছি আপনার যদি প্রতিদিন 1,00,000 টাকা সেল করতে হয়, আপনার খরচ করতে হবে কয় টাকা? 10,000 টাকা, মানে $100, 100 টাকা। So, এখন যদি $100 সেল করতে হয়, তাহলে এখন আপনি ক্যাম্পেইন যে ক্রিয়েট করতেছেন, ওইখানে বাজেট কত টাকা দিবেন? উমা, বাজেট তো $100 আপনি বলেন। হুম, ডেইলি বাজেট লাইফ টাইম বাজেট বিষয় না, বিষয়টা কত টাকা দিবেন আপনি বাজেট প্রতিদিন? 10,000 থেকে বেশি দিতে হবে? মানে কেন বেশি দিবেন 10,000 থেকে? বুঝি না। না 100 এবার তারে করতে হবে যে তুমি বুঝি নাই, কি বলছেন? যত টাকা মাথায় ধরে না। 10,000 টাকা প্রতিদিন $100 বাজেট দিতে হবে প্রতি মাসে, প্রতিদিন কি $100 বাজেট খরচ করতে হবে আমাকে। আমি যে $100 খরচ করি, তাহলে $1,000 সেল পাবো। $100 খরচ করলে $1,000 সেল পাবো। হচ্ছে স্যার ওই যে $100 দিয়া ম্যাক্সিমাম সেল কনভার্সনে যে রান রয়ে যাচ্ছে না। না, এখন কথা হচ্ছে, তাহলে এখন আমি সর্বোচ্চ কত টাকা বাজেট দিব? ফেসবুকে আমরা ডেইলি বাজেট ইউজ করি। আমরা যখন নতুন ক্যাম্পেইন ক্রিয়েট করব, আমার বাজেট যা থাকবে শুরুতে সব ঢেলে দিব না, শুরুতে সব কি করব না, একদম তো নমস্কার করাই যাবে। ফেসবুক সব খরচ করে বয়ে থাকবে, আপনি এক করে থাকবেন। ক্লায়েন্ট বলবো ভাই $100, 10,000 টাকা শেষ, সেল আসছে কয় টাকা? 12,000 টাকা। তাহলে লাভ হলো না লস হলো? $10 $5 এভাবে দিয়ে আপনি যখন শুরু করতেছেন, তখন আপনি শুরু করবেন আইডিয়ালি $10 থেকে $20। কত থেকে কত ডলার? সর্বোচ্চ 10 থেকে 20 টাকা। ক্লায়েন্টের বাজেট যদি বেশি হয়, 3,000 to 5,000, তাহলে আপনি দৈনিক $20 করে বাজেট দেন একটা ক্যাম্পেইনে। একটা ক্যাম্পেইনে যদি 2টা অ্যাড সেট থাকে, তাহলে একটা অ্যাড সেটে $10, আর একটা অ্যাড সেটে $10। ক্যাম্পেইন যখন নতুন শুরু করতেছেন, সব সময়
অ্যাডসেট লেভেলে বাজেট দিতে হবে। কোন লেভেলে? অ্যাডসেট ক্যাম্পেইন যখন নতুন শুরু করতেছেন তখন কখনোই সিবিও বা অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট ইউজ করা যাবে না। ইউজ করাটা আইডিয়াল না। ইউজ করাটা কি না? আইডিয়াল না। বাজেট কোথায় দিতে হবে তাইলে? অ্যাডসেট লেভেল। আমার যদি ২ টা অ্যাডসেট হয় তাহলে আমার বাজেট কোথায়, কোথায় দিতে হবে? দুইটাতে দিতে হবে ১০ জনের মতো। দিতে হবে। সো তাহলে এরপরে কি করব? $5 তো বেশি বাজেট দেওয়া হবে। আজকে করে দিলে একটা কাজ করে না। সেলস ক্যাম্পেইনে একটু বাজেট বেশি লাগে। নতুন নতুন একটু সেলস ক্যাম্পেইনে একটু বাজেট কি লাগে? বেশি লাগে। মেসেজ ক্যাম্পেইনে $৫ দিলে হয়ে যায়। ঠিক আছে? এখন এরপরে কাজ কি? হুম? এরপরে কাজ হচ্ছে আমি আস্তে, আস্তে বাজেটটা বাড়াবো। আমি যখন নতুন ক্যাম্পেইন রান করব, ক্যাম্পেইনগুলো লার্নিং ফেজে থাকবে। কোন ফেজে থাকবে? লার্নিং লার্নিং ফেজে থাকবে। ক্যাম্পেইন ডেলিভারি অপশনে অ্যাক্টিভের জায়গায় লার্নিং দেখাবে। কি দেখাবে? লার্নিং। সো লার্নিং মানে কি? লার্নিং ফেজ কিভাবে কাজ করে? একটু বলেন তো। লার্নিং মানে ফেসবুকে আপনার ক্যাম্পেইনটা কিভাবে লার্নিং করে? আমি কিন্তু এটা কয়েকদিন বলছি। বলেন তো। লার্নিং তো লার্ন লার্ন করা মানে আস্তে আস্তে রিপ্লাই এন্ড রিপ্লাই উঠা বারবার খুলে খুলে ক্যাম্পেইনটাকে লার্নিং করে অপটিমাইজ করে কিভাবে? কিভাবে করে বলেন? আপনি বলেন না। আপনারা তো আমার হতাশ করতেছে। কিভাবে হবে বলেন? ফেসবুক ফেসবুক আসতেছে মুখে আসতেছে না আর কি বলছে মুখে আসতেছে। যে লার্ন লার্নটা তো বুঝতেছি এটা কনফার্ম এটা বুঝছি এই যে ফেসবুকে ক্লাস হয়েছে আর ১ মাস আগে, এরপরে কি আর রিপিট করছেন এগুলো? আর কি দেখছেন? ভিডিও সো হ্যাঁ, ভিডিও তো স্যার অনেক দেয় তো দেখলে বলেন। হ্যাঁ, ফেসবুক একটা ক্যাম্পেইন রান করার পরে ফেসবুক কিভাবে লার্নিং করে, কিভাবে অপটিমাইজ করে জিনিসটা, আপনার কাস্টমার কে, কারা আপনার প্রোডাক্ট কিনবে, এটা কিভাবে ফেসবুক খুঁজে বের করে? ফেসবুক অপটিমাইজ করে মানে কারা এই প্রোডাক্টটা কিনতে পারে প্রথমে তারা তাদেরকে ফেসবুক টার্গেট করে হ্যাঁ টার্গেট কইরা যখন আপনি তার টার্গেট করা শেষ তখন সে তাকে এভাবেই তাদের কাছে মানে অ্যাকচুয়ালি পৌঁছায় তারা ভিডিও প্লে মানুষ তাদের কাছে দেখি এবার আপনি বলুন। হ্যাঁ, ফেসবুকে বিভিন্ন টাইপের মানুষ থাকে, সবাই কিন্তু এক টাইপের মানুষ না। ফেসবুক যত টাইপের মানুষ আছে, যত টাইপের অডিয়েন্স আছে, সবগুলা অডিয়েন্সকে ফেসবুক একটা ক্যাটাগরি করে রাখছে, ক্যাটাগরাইজ করে রাখছে। কি করে রাখছে? ক্যাটাগরি ক্যাটাগরাইজ করে রাখছে। সাপোজ ধরেন ফেসবুকে 5টা ক্যাটাগরি মানুষ আছে। আপনি যখন একটা ক্যাম্পেইন রান করতেছেন, আপনার প্রোডাক্টটা কারা কিনবে সেটা তো ফেসবুক জানে না। জানে? ফেসবুকের কাছে ফেসবুক জানে না। এখন যদিও ফেসবুকের এআই টুল অনেক আপডেটেড, বাট ইউজুয়ালি জিনিসটা এইভাবেই হয় যে 5টা ক্যাটাগরির, ধরেন ক্যাটাগরি 1-এ আছে 1 মিলিয়ন মানুষ, ক্যাটাগরি 2-তে আছে 1 লক্ষ মানুষ, ক্যাটাগরি 3-তে আছে ধরেন 50,000 মানুষ, 10 লক্ষ, 1 লক্ষ, 50 লক্ষ। ফেসবুক কি করবে? প্রতিটা ক্যাটাগরির প্রথম 1,000 মানুষকে দেখাবে। কি করবে? প্রথমে ১০০০ করে দেখে প্রথম 1,000 মানুষকে দেখাবে। দেখানোর পরে যে ক্যাটাগরির মানুষ বেশি পারচেজ করবে, বেশি কিনবে,
মানে একদম 1000 জনকে দেখা বিষয়টা এমন না। ফেসবুক এভাবে ট্রাই আউট করে, কারণ যেই ক্যাটাগরি মানুষ বেশি কিনে ফেসবুক তারপর থেকে ওই ক্যাটাগরির মানুষদের পিছনে বেশি টাকা খরচ করা শুরু করে। তো এই যে একটা প্রসেস, ফেসবুক খুঁজতে থাকে যে কে আপনার প্রোডাক্টটা কিনতে পারে। এই যে একটা ফেজ, এই ফেজটাকে বলা হচ্ছে লার্নিং ফেজ। কি ফেজ? লার্নিং ফেজ। মানে এটাকে বলা হচ্ছে একটা অপটিমাইজ হওয়া। কি হওয়া? অপটিমাইজ হওয়া। তো এই জিনিসটা হইতে কয়দিন সময় লাগে? মিনিমাম 3 দিন সময় লাগে, 3 থেকে 7 দিন। কোথায় কতদিন? 3 থেকে 7 দিন। সো ফেসবুক যখন আপনি নতুন ক্যাম্পেইন শুরু করতেছেন, লেখা থাকবে লার্নিং ফেজ, অর্থাৎ ফেসবুক আপনার ক্যাম্পেইনের বিষয়ে লার্ন করতেছে। 3 দিন অথবা 7 দিন যাওয়ার পরে দেখবেন আপনার অ্যাডগুলা লার্নিং ফেজ থেকে অ্যাক্টিভ হয়ে গেছে। অ্যাক্টিভ হয়ে গেছে মানে ফেসবুক বুঝে ফেলছে কারা এই প্রোডাক্ট কিনতে পারে, এবং এখন থেকে ফেসবুক তাদের কাছে আপনার একটা শো করবে। বুঝতে পারছেন? সো সামারি করলে ফেসবুক প্রথমে আপনার ক্যাম্পেইনটাকে লার্নিং ফেজে থাকবে। সো আমরা যখন ক্যাম্পেইন শুরু করতেছি তখন আমরা বাজেট দিব অল্প অল্প, কিল্প কিল্প, অল্প 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 দিয়ে শুরু করব। পরে যখন দেখব যেই অ্যাডসেট থেকে ভালো সেল আসতেছে, যে অ্যাডসেট থেকে ভালো সেল আসতেছে, ওই অ্যাডসেটটার মধ্যে আমরা বাজেট বাড়ানো শুরু করব। ওই অ্যাডসেটটার মধ্যে আমরা কি করব? বাজেট বাড়ানো শুরু করব। এখন তাহলে আমার বাজেট হচ্ছে $100, এখন চলতেছে প্রতিদিন $20। তাহলে আমি কি, যখন 3 দিন দেখলাম একটা ক্যাম্পেইন, 3 দিন ক্যাম্পেইন রান করে দেওয়ার পরে 3 দিন কোনো কিছু হাত দেওয়া যাবে না। প্রথম দিন খরচ বেশি হইলো, দ্বিতীয় দিন খরচ কমে আসবে। আমার কস্ট পার রেজাল্ট টার্গেট যদি থাকে $2, প্রথম দিন $5 একটা সেল আসলেও দ্বিতীয় দিন দেখবেন সেটা $4 চলে আসছে। তৃতীয় দিন গিয়ে দেখবেন আপনি তখন $2 একটা সেল পাইতেছেন। বুঝতেছেন? এখন 3 দিন পর্যন্ত কোনো হাত দেওয়া যাবে না, 3 দিন পরে দেখতে হবে যে কিভাবে কাজ করতেছে। এখন আপনি 3 দিন পর আপনি যদি একটা ক্যাম্পেইন রান করেন, 2টা অ্যাডসেট রান করেন, 3 দিন পরে দেখবেন কোন অ্যাডসেটটা থেকে ভালো সেল আসতেছে, তখন ওই অ্যাডসেটটার বাজেট বাড়ানো শুরু করবে। মানে আমার কাছে তো আরো $80 আছে, আমি কি প্রথম দিনে $80 মেরে দিব? তাহলে কি করবো? সর্বোচ্চ করবে $20 এটা একটা রিস্কটা আমি গ্রাজুয়ালি বাড়াবো। কি বাড়াবো? স্লোলি স্লোলি স্টেডি হইতে গ্রাজুয়ালি বাড়াবো, একটা নিয়মতান্ত্রিক ভাবে বাড়াবো। অবস্থান বুঝে না, নিয়মতান্ত্রিক ভাবে বাড়াবো। কিভাবে বাড়াবো? সেটা হচ্ছে প্রতিদিন আমি প্রথমে যে বাজেটটা দিয়ে ক্যাম্পেইন রান করব, যখন আমি ক্যাম্পেইন রান করার পরে অ্যাক্টিভ করার পরে দ্বিতীয়বার বাজেট বাড়াইতে যাব, অলওয়েজ 15 থেকে 20% বেশি বাজেট বাড়ানো যাবে না। কত থেকে কত পার্সেন্ট? ভালো পারফরমেন্স করলেও আমার কি 15% বেশি বাড়ানো যাবে না। বাড়াইলে কি হবে? যদি আপনি 15% বেশি বাড়াই দেন, আপনার ক্যাম্পেইনটা আবার লার্নিং ফেজে চলে যাবে। তখন সে আবার লার্ন করতে থাকবে যে কারা কিনতে পারে। যারা কিনে তো কিনছে, এখন বাকি কারা কিনতে পারে আপনি যদি হুট করে বাজেট 15% বেশি বাড়ায় দেন, 15 সর্বোচ্চ 20%, বাট 10 থেকে 15% হচ্ছে সেফ। 10 থেকে 15% কি সেফ। যদি আপনি বেশি বাড়ান তাহলে কি হবে? ফেসবুক আবার মাথা নষ্ট হয়ে যাবে, কিরে বাজেট তো বাড়াই দিচ্ছে, আমার তো খরচ করতে হবে। ঠিক আছে? তখন সে আবার লার্নিং ফেজে চলে যায়, আবার লার্ন করতে থাকে, আবার খুঁজতে থাকে, আবার অপটিমাইজ করতে থাকে। তাহলে একটা প্রেশার না, আপনি তখন আপনার কস্ট পার রেজাল্ট বেড়ে যাবে।
প্রতি টাকায় যা সেল পাইতেন এটা বাইরে যাবে। প্রোডাক্টের প্রাইস যদি 1,000 টাকা, আপনার টার্গেট থাকে $1 একটা সেল পাওয়া, 100 টাকায় একটা সেল পাওয়া। এখন যখন আপনার ফেসবুক একটা লার্নিং ফেজে থাকবে, তখন প্রতি সেল পেতে আপনার 200, 300, 400, 500 টাকা খরচ হতে পারে। ঠিক আছে, লার্নিং ফেজে চলে যায় তাহলে খরচ বেড়ে যাবে, প্রতি সেলে কি করে যাবে, খরচ বেড়ে যাবে। আচ্ছা, এখন লার্নিং ফেজ তো যাইতে দেওয়া যাবে না, যাবে যাবে না। তো লার্নিং ফেজ মানে একবার তো, এখন যে বাজেটটা একবার সেট করছি, লার্নিং ফেজ থেকে বাঁচার জন্য ওই বাজেট থেকে সর্বোচ্চ 15% বাড়াবো। কয় পার্সেন্ট? অথবা 10% বাড়াবো, মানে 10 থেকে 15% ভিতরে বাড়াবো। যদি আমার বাজেট যদি হয় $10, 3 দিন পরে আমি বাজেট বাড়াবো ধরেন $1.5। $1.5, $10, 10% কত? $1.5। ঠিক আছে, তখন আবার প্রতিদিনই বাজেট বাড়াইতে পারবেন। প্রতিদিনই কি করবেন? বাজেট বাড়াইতে পারবেন। দ্বিতীয় দিন দ্বিতীয় দিন তাহলে আমার বাজেট কত আছে? $11.5। $11.5 10% কত? $1.1। তাহলে আমার হয়ে গেল আর 12, ধরেন $13। তৃতীয় দিন যে আমি $13 10% বাড়াবো, এভাবে 10% করে বাড়াইতে থাকি। এখন কথা হইল, 10% করে বাড়াইতে থাকি, তাহলে আমি কবে $100 হিট করবো? ঠিক আছে, মাথা ব্যথার দরকার নেই, আস্তে আস্তে যান। হুট করে যদি যান, বাজেট নষ্ট হবে, সেল পাবেন না। আপনি ক্যাম্পেইন ধরেন আপনি যে ক্যাম্পেইনটা ক্রিয়েট করছেন, একটা ক্যাম্পেইনের মধ্যে 2টা অ্যাডসেট দিচ্ছেন অথবা 3টা অ্যাডসেট দিচ্ছেন। যে অ্যাডসেট গুলো ভালো করতেছে, আপনি কি করেন, ওই অ্যাডসেটটাকে আবার ডুপ্লিকেট করেন। আবার কি করেন? ডুপ্লিকেট করেন। তাহলে হবে কি, আপনি জানেন এই অ্যাডসেটটা ভালো করতেছে, তখন আপনার বাজেটটা ডাবল হয়ে গেল। বাজেটটা কি হয়ে গেল? ডাবল হয়ে গেল। আপনার $20, আপনার তখন আপনি অ্যাডসেটটাকে কপি করেন, তাহলে আপনার মানে লার্নিং ফেজ অ্যাভয়েড করা, লার্নিং ফেজ অ্যাভয়েড করার 2টা মাধ্যম। আপনার উইনিং যে অ্যাডসেটটা আছে, হয়তো আপনি 10% 15% বাজেট বাড়াইলেন। আরেকটা অপশন হইতে পারে, যে একটা অ্যাডসেটটা ভালো পারফর্ম করতেছে ওটাকে ডুপ্লিকেট করে, তাহলে 2টা অ্যাডসেট একসাথে চলতে থাকে। বুঝতে পারছেন? তারপরে ধরে যেটা কম পারফর্ম করতেছে ওইটাকে বন্ধ করে দেওয়া যাবে না। কি করা যাবে না? বন্ধ করে দেওয়া যাবে না। আপনি 7 দিন পর্যন্ত দেখেন। কয়দিন পর্যন্ত? 7 দিন পর্যন্ত দেখেন। তারপরেও যদি দেখেন যে এটার কস্ট পার রেজাল্ট কমতেছে না, এক্সপেক্টেড সেল আসতেছে না, কোনটা? যে হেডসেটটা লো পারফর্মিং ছিল, 7 দিন পরে যদি সেল আসতে অফ করে দেন। ঠিক আছে, এবার যে ক্যাম্পেইন গুলো ভালো পারফর্ম করতেছে ওইটাকে ডুপ্লিকেট করে। আবার খুব বেশি ডুপ্লিকেট করতে চায় না, তাহলে আবার হবে কি, আপনার অ্যাডসেট একই অডিয়েন্সের কাছে বারবার যেতে থাকবে। তখন তো আপনার অ্যাড গুলা নিজেদের মধ্যে মারামারি করতে থাকবে, কার আগে কাটটা দেখাবে, কার আগে কাটটা দেখাবে। শুনেন, বুঝতে পারছেন? তাহলে খুব বেশি ডুপ্লিকেট কি করা যাবে না, করা যাবে না। 4টা অ্যাডসেট আছে, আপনি 2টা করতে পারেন, 2টা করে আবার কি করেন, 2টা থেকে আস্তে আস্তে 10% করে বাজেট বাড়াইতে থাকেন। সো প্রথমে আস্তে আস্তেই যাবে, কিন্তু আপনি যদি আপনার বাজেট যদি $50 হয়, $50 15% কত? $15। তাহলে প্রতিদিন আপনি $15 করে বাড়াইতেছে। সেটা যখন $100 যাবে, $100 15% কত? $100 15%, আচ্ছা সরি, $50 15% হচ্ছে $7। আর 100% $15 কত? $15। তো 2 দিনে $30 হয়ে যেতেছে। ঠিক আছে, সো বাজেট যত বাড়বে পার্সেন্টেজ কিন্তু কি বাড়বে। সো ডে 1 থেকে সব বাজেট ঢেলা দেওয়া যাবে না। আপনি মাল্টিপল অ্যাডসেট, অনেকগুলো অ্যাডসেট ক্রিয়েট করেন, তারপরে হচ্ছে মাল্টিপল অ্যাড দেন, আস্তে আস্তে বাজেট বাড়ান।
প্রতিদিন 10% করে কি করেন, বাজেট বাড়ান। বুঝতে পারছেন? কথা স্পষ্ট? এখন এই যে কথাগুলো বললাম, তাহলে একটা ক্যাম্পেইন ক্রিয়েট করার পরে কি কাজ শেষ? ডেইলি বেসিসে কাজ থাকে কি থাকে না? তারপরে হচ্ছে ধরেন আপনি অডিয়েন্স টার্গেটিং করছেন, তারপরে হচ্ছে ধরেন প্লেসমেন্ট টার্গেটিং আছে, আপনি তখন ট্রাই আউট করতে থাকেন, চেঞ্জ করতে থাকেন। ধরেন ফেসবুকে প্লেসমেন্ট হচ্ছে 17টা থেকে 20টা, কোন প্লেসমেন্ট গুলোতে ভালো পারফর্ম করতেছে আপনি এটা চেঞ্জ করে দেন। ঠিক আছে? যদি শুধু ফিড থেকে ভালো রেজাল্ট শুধু ফিডে দিয়ে দেন, বাকিগুলো অফ করে দেন। বুঝতে পারছেন? পরে হচ্ছে ধরেন অ্যাডের যে কপি লিখছেন, অ্যাডের যে ভিডিও, অ্যাডের যে ছবি, আচ্ছা, ক্যাম্পেইন যদি লো পারফর্ম করে, ধরেন একটা ক্যাম্পেইন পারফর্ম করতেছে না, তাহলে আপনি কি করতে পারেন? আপনি টার্গেটিং চেঞ্জ করতে পারেন, অ্যাড গুলা চেঞ্জ করতে পারেন। আগে যে ভিডিও ছিল এই ভিডিও বাদ দিয়ে নতুন ভিডিও দিতে পারেন। আগে যে ক্যাপশন ছিল ওই ক্যাপশন চেঞ্জ করতে পারেন। সো কন্টিনিউয়াসলি চেঞ্জ করে যাইতে হবে, চেঞ্জ করে যাইতে হবে কোনটা ভালো কাজ করতেছে, কোনটা কাজ করতেছে। ডেইলি বেসিসে কিন্তু কি কাজ থাকতেছে। অ্যাডসেট যদি পারফর্ম না করে, সো মার্কেটিং ইটস অল অ্যাবাউট এক্সপেরিমেন্ট। মার্কেটিং কি? অল অ্যাবাউট এক্সপেরিমেন্ট। আমি একটা জিনিস ট্রাই আউট করলাম, যদি কাজ করে তাহলে তো ভালো, যদি কাজ না করে তাহলে চেঞ্জ করতে হবে। এটার মধ্যে আরো ভালো কিভাবে ইমপ্রুভ করা যায় ওই ট্রাই করতে হবে, চেষ্টা করতে হবে। বুঝতে পারছেন? তাইলে ম্যানেজমেন্টটাকে একদিনে থাকলো নাকি কয়েকদিন হয়ে গেল? সারা মাসে কি অ্যাডগুলাকে ম্যানেজ করতে পারতে হয়, সারা মাসে অ্যাডগুলাকে ম্যানেজ করতে পারতে হয়। স্যার, আমি একটু প্রশ্ন আছে। সেটা হচ্ছে ধরেন একটা ক্যাম্পেইন আমি রান করলাম, যেটা আমার পারফরমেন্স তো ভালো না, ঠিক আছে, ওটা আমি আপাতত স্টপ রাখা, ওটার ব্যাপারে ভালো একটা আইডিয়া তৈরি করে আর কিছু ইমপ্রুভমেন্ট করা যাচ্ছে না। ক্যাম্পেইন কেন কাজ করতেছে না? কেন কাজ ক্যাম্পেইন করতেছে না সেটা খুঁজে পাইতে হবে, হ্যাঁ, বা হয়তো আপনি যে ভিডিও দিছেন ভিডিওটা মানুষ খাইতেছে না, খাইতেছে না, আপনি বা নতুন অতটা ভিডিও দেন, ইউনিক হয় না এই ভিডিওটা, আপনি আরেকটা ভিডিও ট্রাই করেন, বা আপনি ক্যাপশন ক্যাপশন চেঞ্জ চেঞ্জ করে দেওয়া করেন, যেতে পারে। টার্গেটিং চেঞ্জ করেন, প্লেসমেন্ট চেঞ্জ করেন, কন্টিনিউয়াস চেঞ্জ করে যেতে হবে। আচ্ছা, আর যে ভিডিওটা ধরেন আমার পারফরমেন্স ভালো করলো, যে ক্যাম্পেইনটা ভালো করলো, তারা সেটা আমি ইউটিউবার করেন টার্গেটিং করলাম বা ওইটা কিচ্ছু করা দরকার না, এটা জাপানিজে চলতেই থাকবে। চলতে থাকে, করার পরে এটা শুধু বাজেট বাড়াবো আস্তে আস্তে। বাজেট বাড়ানো, কিন্তু আবার মাঝখান থেকে যদি ধরেন স্টপ রাখলাম, কারণ দেখা গেলে তো ওটা বেশি ইয়ে করে যে স্যারে যে বলছেন, তখন আবার এটা অত বেশি ইয়ে থাকবে না। হুম, কারণ কিছুদিন স্টপ রেখে ওটা ক্যাপশন ট্যাপশন আরো স্টপ রাখার দরকারটা কোথায়? স্টপ আপনি তখনই করবেন যখন দেখবেন যে কস্ট বেড়ে যেতেছে, কস্ট পার সেলস কি করে যেতেছে, বাইরে যেতে বেড়ে যেতেছে, তখন আপনি আবার সেই চেঞ্জ করেন, ক্যাপশন চেঞ্জ করেন, তখন ভিডিও গ্রাফিক্স বা ইডিএস গ্রাফিক্স চেঞ্জ করে না, ক্যাপশনটা চেঞ্জ করেন। ঠিক আছে? টুকটাক এডিট করতে পারেন, খুব বেশি এডিট করলে আবার লার্নিং ফেজে চলে যাবে। ঠিক আছে? প্লেসমেন্টটা কিছু চেঞ্জ করলেন, ক্যাপশনটা চেঞ্জ করলেন, ওটা কোনো প্রবলেম হবে না। সো প্রবলেম হবে কখন? যখন আপনি মেজর চেঞ্জ করবেন, খুব বেশি চেঞ্জ করবেন। আর ফেসবুকের ক্যাম্পেইনের মধ্যে মেইন ফ্যাক্টর হচ্ছে অডিয়েন্স টার্গেটিং, ভিডিও অথবা ইমেজ। এই দুইটা হচ্ছে মেজর চেঞ্জ। এই দুটো যদি চেঞ্জ করেন তাহলে 100% আপনার ক্যাম্পেইন কি লার্নিং ফেজে চলে যাবে। অডিয়েন্সও চেঞ্জ করলে লার্নিং ফেজে চলে যাবে, ভিডিও অথবা ছবি যদি চেঞ্জ করেন তাহলে লার্নিং ফেজে চলে যাবে। এই দুইটা চেঞ্জ করা হচ্ছে বড় চেঞ্জ। আর বাকি যে চেঞ্জেস গুলো আছে এগুলো ছোট চেঞ্জ, এগুলো হালকা হালকা করতে থাকলে সমস্যা হবে না। তাহলে এখন ধরেন ম্যানেজমেন্টটা আমাদের একটা কাজ হয়ে গেল, ম্যানেজমেন্টও কি আমাদের একটা কাজ হয়ে গেল। সো সে দেখেন তার তিনটা ক্যাম্পেইনের প্রাইস, তিনটা প্রাইসিং টেবিল, একটা $300, একটা 400, একটা 500, সবগুলোর মধ্যে সে একটা ক্যাম্পেইন ক্রিয়েট করবে।
একটা ক্যাম্পেইন ক্রিয়েট করবে। পার্থক্যটা কি? স্ট্যান্ডার্ড প্রাইসে সে 14 দিন ম্যানেজ করবে, প্রিমিয়াম প্রাইসে সে 1 মাস ম্যানেজ করবে। তাহলে ম্যানেজমেন্টের ডিউরেশনটা সে বাড়াই দিচ্ছে। বুঝতে পারছেন? যেই লোক দেখেন সে কি করতেছে, ওয়ান ক্যাম্পেইন সেট আপ, থ্রি এড সেট, pixel installation, or one multiple campaign setup as per need, 3 ad set and 3 ad set per campaign, tracking 20 দিন ম্যানেজমেন্ট। তাহলে এই লোকের সার্ভিস কি এক হইল? এই লোক পিক্সেল সেটআপ দিতেছে, এই লোক পিক্সেল সেটআপ দিতেছে। So, এইভাবে সার্ভিসের ইউনিক গ্যাপ গুলো খুঁজে বের করতে হবে। তার 29টা অর্ডার ইন কিউ, তার 18টা অর্ডার ইন কিউ, এগুলো দেখে আপনার মাথা ঘামাইলে হবে না, কারণ তারা এই জায়গাতে একদিন আসেন। ফাইন্ড ইউর ওয়ে টু বি দ্য বেস্ট পারসন। আচ্ছা, তাহলে আলোচনা করতে কোথায় চলে গেল? সো ধরেন আজকে আমরা একটা টপিক সিলেক্ট করি, এটা হচ্ছে ফেসবুক রিটার্গেটিং। রিটার্গেটিং অ্যাডস, রিটার্গেটিং অ্যাডস, রিটার্গেটিং অ্যাডস। আমি এখানে সার্চ করে দেখি। আপনি যদি তাদের প্রোফাইলে ঢুকে ঢুকে খুঁজতে থাকেন, তাইলেও দেখবেন আপনি অনেক অনেক ইউনিক আইডিয়া খুঁজে পাইতেছেন, আমি এটাও তো সেল করতে পারি। ওকে, দেখেন ফেসবুক রিটার্গেটিং অ্যাডস, এটার মধ্যে কিন্তু 9000 চলে আসছে, কম্পিটিশন অনেক কম। ওকে, সর্বপ্রথম আমরা যাইতে পারি ক্যাটাগরি বেসড, সাব সার্ভিস বেসড, পরে ইন্ডাস্ট্রি বেসড। ধরেন আমি এখানে লিখলাম ফেসবুক অ্যাডস। ধরেন এখন দেখেন এখানে অপশন আছে ক্যাটাগরি, ঠিক আছে? ক্যাটাগরিতে ক্লিক করে পরে দেখেন অনেকগুলো ক্যাটাগরি আসছে। পেইড সোশ্যাল মিডিয়া, পেইড সোশ্যাল মিডিয়া মানে কি বলেন তো? যারা ফেসবুকে অ্যাড রান করে, যারা ফেসবুক অ্যাডস এক্সপার্ট অথবা ডিজিটাল মার্কেটার বা যারা অ্যাডস এক্সপার্ট, তাদেরকে আরো কত নামে ডাকা যায় বলেন তো? ভুলে গেছেন? মিডিয়া বায়ার, তারপরে বলা যায় মিডিয়া বায়ার, তারপরে পেইড মিডিয়া, পেইড মিডিয়া স্পেশালিস্ট, পেইড মিডিয়া স্পেশালিস্ট, পেইড মিডিয়া স্পেশালিস্ট বা মিডিয়া বায়ার মানে কি? মিডিয়াকে তারা কিনে, মিডিয়া বাইং করে। পেইড মিডিয়া, মিডিয়াকে সেটা টাকা দেয়। ফেসবুক অ্যাডস, ঘুরে ফিরে কথা কিন্তু একটাই, অ্যাডস এক্সপার্ট। তো পেইড সোশ্যাল মিডিয়া মানে কি? পেইড অ্যাডস এক্সপার্ট, পেইড অ্যাডস এক্সপার্ট বা পেইড মিডিয়া স্পেশালিস্ট, পেইড সোশ্যাল মিডিয়া একই কথা সব। সো এটা আপনার ক্যাটাগরির মধ্যে পড়ে। সো এই ক্যাটাগরির মধ্যে ধরেন এখানে আছে 32,000,
32,000-এর সবাই কিন্তু ফেসবুক অ্যাডে সার্ভিস দেয় না, এখানে আরো অন্যান্য ক্যাটাগরি মানুষ ঢুকে গেছে। দেখেন, সোশ্যাল পোস্ট এন্ড ব্যানার ডিজাইনের কাজ কি আপনি করেন? তাহলে এখানে 2000 গিগ এর মধ্যে ঢুকে গেছে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ঠিক আছে, এটাও একটা ক্যাটাগরি। সোশ্যাল মিডিয়া মার্কেটিং মধ্যে আপনি পড়েন, এই ক্যাটাগরিতে আছে 21,000 গিগ, এই ক্যাটাগরিতে আছে 15,000 গিগ। সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, এটাতে আছে আমার মাত্র 2,000, মানে 3,000 গিগ। সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টটা আপনার ফেসবুক অ্যাডস এর সার্ভিস না, ফেসবুকেরই একটা সার্ভিস, কিন্তু ফেসবুক অ্যাড সার্ভিস না আর কি। আচ্ছা, ভিডিও অ্যাডস এন্ড কমার্শিয়াল, এটা আপনার টপিক না। ই কমার্স মার্কেটিং, এটা কিন্তু আপনার টপিক। ই কমার্স মার্কেটিং এটা আপনার টপিক না। ইয়েস। সো এটা, ই কমার্স মার্কেটিং মানে কি? ই কমার্স বিজনেসের জন্য অ্যাড দেওয়া বা সামথিং। ই কমার্স ওয়েবসাইট প্রমোশন, এটাও আপনার টপিক। সোশ্যাল কমার্স আপনার টপিক না, সোশ্যাল মিডিয়া প্রোফাইল সেটআপ আপনার টপিক না। সো ফেসবুক অ্যাড লিখে যখন সার্চ করলেন, অনেকগুলো টপিক আসছে, আপনি সবগুলো টপিক একটু খুঁজে খুঁজে দেখেন, সবগুলো টপিক একটু ঢুকে দেখেন এখানে কি কি টাইপের গিগ আছে, ঠিক আছে। ই কমার্স ওয়েবসাইট প্রমোশন, শপিফাই অ্যাড আর কি, শপিফাই অ্যাড স্কিম। সো এখানে তাহলে কম্পিটিশন কত? মাত্র 798। কম্পিটিশন কম হইলো। আমি যে পেড সোশ্যাল মিডিয়াতে যাই, এখানে আমার 15,000, এখানে আমার আপাতত চাই লাভ নাই। তো অন্যান্য যে ক্যাটাগরিগুলো আছে, যেমন ই কমার্স ওয়েবসাইট প্রমোশন, পরে হচ্ছে ই কমার্স মার্কেটিং হয়ে গেল। আচ্ছা, ই কমার্স মার্কেটিং তো সিলেক্ট করাই আছে, সরি। ধরেন ই কমার্স মার্কেটিং এন্ড ই কমার্স ওয়েবসাইট প্রমোশন, এগুলোতে লো কম্পিটিশন। সোশ্যাল, এগুলোতে আপনি গিয়ে এখন গিগ দিতে পারেন, তাহলে পসিবিলিটি আছে আপনার গিগটা সামনে চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, আমি তাহলে এখন লিখতেছি রিটার্গেটিং অ্যাডস। রিটার্গেটিং অ্যাডস, রিটার্গেটিং অ্যাডস লিখে যখন সার্চ করলাম, আমার সামনে 232টা রেজাল্ট আসছে। সো দেখি এখানে আমাদের কোনো স্টুডেন্ট আছে কিনা, থাকার কথা। নম্বর পেজে গিয়ে আছে কিনা।
এই যে কামরুল, কামরুলকে পাওয়া গেছে 4 নম্বর পেজে। 4 নম্বর পেজে আছে কেন? আর পরে গেলে আরো 2 জন আসবে। কি স্যালারি আছে? আমি ফাইবারে তেমন একটা কাজ করি না। আচ্ছা, বাকি 2 জন হতে অ্যাক্টিভ না, এই জন্য ওদেরটা এখন সামনে আসতেছে না, যে কারণে একজন আসছে। তো এখন আপনার যদি এই টপিকে গিক দেন তাহলে পসিবিলিটি আছে আপনি কি করবেন, ফার্স্ট পেজে সহজে চলে আসবেন। ওকে, আমি আবার পেজে বলে যাই। আচ্ছা, এরপরে আসেন, এখন আমি যে একটা টপিক সিলেক্ট করলাম, এই টপিকের মধ্যে মিনিমাম কয়টা গিগ থাকা আবশ্যক, অথবা এটা হচ্ছে আইডিয়াল গিগ। আমি যে টপিকটা সিলেক্ট করলাম এটা আইডিয়াল কিভাবে হলো। প্রথম কথা হচ্ছে এখানে 200টা রেজাল্ট, 1000 রেজাল্ট, 3000 রেজাল্ট পর্যন্ত যদি থাকে কোনো একটা পেজে, ওইটা মোটা আপনি ধরতে পারেন যে লো কম্পিটিশন। কয়টা গিগ পর্যন্ত? 3000 গিগ পর্যন্ত যদি থাকে মোটামুটি ধরতে পারেন কি কম্পিটিশন, লো কম্পিটিশন। ওইখানে আপনি ওই টপিকে আপনি গিগ দিতে পারেন। কিন্তু এখানে একটা কথা আছে, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, সাতাইশ হাজার। দেখেন একটা ইয়ে চেঞ্জ করলাম আর হয়ে গেছে 11,000। ক্যাটাগরি পেজ চাই, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। ধরেন এখানে 3100 গিগ আছে, ঠিক আছে, মান্থলি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। এর যে টপিকটা, এই কিওয়ার্ডটা কোথায় পাইলাম? এখানে যখন সার্চ করছি আমি, ফাইবার কিন্তু অনেকগুলো কিওয়ার্ড সাজেশন দিয়েছে, এই কিওয়ার্ড গুলো আমি নিয়ে নিব। ওকে, আচ্ছা, তো দেখেন এখন আমি এখানে খুঁজে বের করার চেষ্টা করব এজ এ নিউ সেলার নতুন কোনো সেলারের গিগ ফার্স্ট পেজে আসতেছে কিনা, নতুন কোনো সেলারের গিগ ফার্স্ট পেজে আসতেছে কিনা, ফার্স্ট পেজে নিউ সেলার আছে কিনা, সবাই কি টপ রেটেড সেলার নাকি লেভেল 1, লেভেল 2, লেভেল 3 সেলার। লেভেল 1, লেভেল 2, লেভেল 3 বুঝেন তো নাকি? টপ রেটেড মানে যারা $10,000 আর্নিং করছে, তাদের 5 স্টার রিভিউ আছে। আর লেভেল 2 যারা $2,000 আর্নিং করছে, লেভেল 1 মানে যারা $1,000 সামথিং আর্নিং করছে। বা স্পোর্টস ট্যাগের লেভেলিং সিস্টেম আমার খেয়াল আসতেছে। সো যারা সার্ভিস দিছে, অলরেডি আর্নিং করছে, তাদেরকে ফাইবার লেভেল দেয়। যারা নিউ সেলার ও $200-300 ইনকাম করছে, হ্যাঁ, বা ইনকাম করে নেই, তাদেরকে ফাইবার কোনো লেভেল দেয় না। সো লেভেল একটা পর্যায়ে গিয়ে যখন আপনি আর্নিং করবেন তখন দেয়। আমি যে টপিকটা সিলেক্ট করলাম, এখানে নতুন সেলাররা আছে কিনা, যদি নতুন সেলাররা ফার্স্ট পেজে র্যাঙ্ক করে থাকে, এটা আমার জন্য একটা গুড সাইন যে আমিও সামনে আসতে পারবো। বুঝতে পারছেন? আমি কি করতে পারবো? সামনে আসতে পারবো। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ। সো দেখেন আমরা যদি প্রথম থেকে খুঁজে বের করার চেষ্টা করি,
এই লোক লেভেল ওয়ান, লেভেল ওয়ান, লেভেল ওয়ান, এই লোকের কোনো লেভেল নেই, তার মানে সে নিউ সেলার। তাহলে ফার্স্ট পেজের এটা হচ্ছে সাজেস্টেড, এটা না, এটা বাদ দিয়ে এই যে দুইটা, ফার্স্ট পেজের সেকেন্ড রুতে একজন নিউ সেলার আছে। তার মানে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট নিয়ে যদি আমরা গিগ দেই, হ্যাঁ ধরেন এটাও একটা আমাদের সেকেন্ড টপিক, এই টপিকে আমরা গিগ দিই, তাহলে কি আমাদের ফার্স্ট পেজে আসার পসিবিলিটি আছে এবং আমরা র্যাঙ্ক করতে পারবো। কি করতে পারবো? র্যাঙ্ক করতে পারবো। ওকে, এবার আসেন, এখন মান্থলি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট যারা যারা দিতেছে, এখন আমরা বুঝে গেলাম, আমাদের টপিক সিলেক্টেড হয়ে গেল, হয়তো আমরা রিটার্গেটিং অ্যাড এই টপিকে গিগ ক্রিয়েট করবো, অথবা মান্থলি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট বা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এই টপিকে আমরা গিগ ক্রিয়েট করবো। ভালো কথা। এবার আসেন, আমাদেরকে আরো কিওয়ার্ড রিসার্চ করতে হবে। কি করতে হবে? এখন আরো কিওয়ার্ড আমরা কোথায় গিয়ে পাবো? So, এখন কম্পিটিটর রিসার্চ করতে হবে, অলরেডি যারা র্যাঙ্কে আছে তাদেরকে রিসার্চ করতে হবে। তো ধরেন এখন আমরা রিসার্চ কাদেরকে দিয়ে করব? ধরেন লেভেল ওয়ান নিউ সেলার, লেভেল ওয়ান আর নিউ সেলার, তাদেরকে আমরা রিসার্চ করব। লেভেল টু সেলারও হইতে পারে, কিন্তু এটা আমাদের প্রায়োরিটি থাকবে না। টপ পেজের সেলার কখনোই না, টপ পেজের সেলারকে দিয়ে আমরা কখনোই রিসার্চ করব না। সে টপ পেজে, সে এমনিতে র্যাঙ্কিং হচ্ছে, তাকে নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। কিন্তু যে সেলাররা নতুন সেলার, তারা কিভাবে র্যাঙ্কিং এ আসবে? দ্যাট মিন সে একটা লো কম্বিনেশন কিওয়ার্ড খুঁজে বের করছে, সেটা দিয়ে সে র্যাঙ্কিং করছে। তো একটা লেভেল ওয়ান সেলার, একটা নিউ সেলার, সে যেভাবে র্যাঙ্কিং করছে আমাদের ওইভাবে র্যাঙ্কিং করতে হবে, এটা আমাদের উদ্দেশ্য। টপ রেটেড সেলার সে কিভাবে র্যাঙ্কিং করছে এটা আমাদের উদ্দেশ্য না। তাহলে আমরা একটা লেভেল ওয়ান সেলার আছে, একটা লেভেল ওয়ান সেলার, সে লোক আবার নিউ সেলার, আরো কিছু নিউ সেলার খুঁজে বের করে, সব লেভেল ওয়ান না নেই, কারণ এই লোক নিউ সেলার, তার কোন লেভেল নেই, এই লোক নিউ সেলার। তো কিছু লেভেল ওয়ান, কিছু নিউ সেলার, লেভেল টু নেই। ঠিক আছে, এবার আসেন আমরা একটু তার টাইটেলটা পড়ি। টাইটেলে কি লিখছে দেখেন, আই উইল বি ইউর মান্থলি সোশ্যাল মিডিয়া ম্যানেজার এন্ড কন্টেন্ট ক্রিয়েটর। মান্থলি সোশ্যাল মিডিয়া ম্যানেজার, এই কিওয়ার্ডটা কিন্তু সে টাইটেলে দিয়ে দিছে। তাহলে এই কিওয়ার্ডটা কিন্তু অলরেডি আমরা নিয়ে নিছি, তাই না? সো এটা হচ্ছে মেইন কিওয়ার্ড। ওকে, আচ্ছা, এবার আমরা একটা শীট ক্রিয়েট করব। ঠিক আছে, একটা গুগল শীটে যাই, একটা শীট ক্রিয়েট করব। এখানে লিখবো ফাইবার কিওয়ার্ড রিসার্চ। এখানে এবার আমরা ভাগ করব, ধরেন প্রাইমারি কিওয়ার্ডস, হচ্ছে সেকেন্ডারি কিওয়ার্ডস বা সেকেন্ড
কিওয়ার্ডস এভাবে লিখলে হইতেছে। ঠিক আছে, তো ধরেন আমি এটাকে একটু মার্ক করলাম, এইভাবে কালারটা চেঞ্জ করলাম, জিনিসটা একটু বড় করলাম, এখানে সরি এখানে মাঝখানে দিলাম, এখানেও মাঝখানে দিলাম এবং বোল্ড করে দিলাম। ওকে, লুকস মোর প্রফেশনাল। আমরা এটা নিচে নিয়ে আসলাম, এবার উপর নিচে করলেও এটা যাবে না। আসল ভাই কি আছেন? কালারটা বেশি কালো হয়ে গেছে, এই কালারটা দিই। আচ্ছা, এবার ধরেন মান্থলি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট করি, এটা আমাদের মেইন কিওয়ার্ড। ঠিক আছে, আচ্ছা কন্ট্রোল শিফট বি ক্লিক করবেন, তাহলে হচ্ছে এই লেখা বড়টার হবে। তাইলে এবার আমি কিওয়ার্ড রিসার্চটা দুই ভাবে করব। কয় ভাবে? দুই ভাবে। এক হচ্ছে প্রাইমারি কিওয়ার্ড, যেগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। সেকেন্ডারি কিওয়ার্ড, যেগুলো আমার কম গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আচ্ছা এই হলো একটা মেথড। বাকি তারপরে আরো কথা বলে নি, তারপরে সামনে যাইতেছি। এবার ধরেন আহ, আমি ধরেন ক্যাটাগরি বেস গেলাম, আমি এমন সার্ভিস নিছি ক্যাটাগরি বেস গিয়েও আমি লো কম্পিটিশন খুঁজে পাইলাম না। কি করলাম না? লো কম্পিটিশন খুঁজে পাইলাম না। সাব সার্ভিস বেসড গেলে, ঠিক আছে, সাব সার্ভিস বেসড কিভাবে হইতে পারে সেটা কিন্তু ব্যাখ্যা করছে আপনাদেরকে। ঠিক আছে, ফেসবুক এডস বড় সার্ভিস, এটার মধ্যেও ছোট ছোট সার্ভিস কি আছে খুঁজে বের করো। ক্যাটাগরি বেসড এতক্ষণ দেখাইলাম। এরপর হচ্ছে ধরেন এবার হচ্ছে ইন্ডাস্ট্রি বেসড অথবা প্ল্যাটফর্ম বেসড। যাকে প্ল্যাটফর্ম দিয়ে পরে ইন্ডাস্ট্রি। আচ্ছা, প্ল্যাটফর্ম বেসড অথবা ইন্ডাস্ট্রি বেসড, এটা হচ্ছে এই দুইটা হচ্ছে সেকেন্ড অপশন। সো ধরেন অ্যাডস তো শুধু ফেসবুকে রান করা যায় না, অ্যাডস তো আপনার লিঙ্কডইনেও রান করা যায়, টুইটারে রান করা যায়, যায় না? স্ন্যাপচ্যাটে রান করা যায়, আরো অন্য যত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে সেগুলোতে রান করা যায়। ঠিক আছে না? আপনি যদি ওইগুলো নিয়ে সার্চ করেন, ডেফিনেটলি আপনি কম্পিটিশন কম পাবেন। সো এখানে আসে হচ্ছে গ্রোথ মাইন্ডসেট। আপনি যদি ফেসবুক অ্যাডস পারেন, ডেফিনেটলি আপনি টুইটার অ্যাড দিতে পারবেন, ডেফিনেটলি আপনি লিঙ্কডইন অ্যাড দিতে পারবেন, 100% আপনি স্ন্যাপচ্যাটও অ্যাড দিতে পারবেন। কারণ সবগুলা সেম প্রসেস, সেম থিওরি, দেখতেও সেম ভিতরে প্ল্যাটফর্মগুলো। কিন্তু কি করতে হবে? জাস্ট আপনাকে একটু এক্সপ্লোর করে, একটু ট্রাই আউট করে শিখে নিতে হবে। সো এই মাইন্ডসেটটা থাকতে হবে, যেটা শিখছে এটা দিয়ে জীবন চালাই দিব, অন্য কিছু করবো না, তাইলে কিন্তু হবে না। বুঝতে পেরেছেন? সো প্ল্যাটফর্ম বেসড। এখন ধরেন সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট করা। সোশ্যাল মিডিয়া ম্যানেজের কাজ কি আপনারা কিন্তু জানেন। দৈনিক পোস্ট করা, পোস্ট ডিজাইন, ক্যাপশন লেখা, ছবি ডিজাইন করা, পোস্ট করা, কাস্টমার যদি মেসেজ দেয় মেসেজ হ্যান্ডেল করা, এই এতটুকুই কাজ। খুব আহামরি কাজ কিন্তু এনে না। ঠিক আছে, এই কাজটা আপনি ফেসবুকে যদি করতে পারেন, আপনি টুইটারে করতে পারবেন, আপনি ইনস্টাগ্রামে করতে পারবেন, আপনি স্ন্যাপচ্যাটে করতে পারবেন, আপনি রেডিট, সব জায়গাতে করতে পারবেন। সব জায়গাতে কাজ কিন্তু কি একই। বুঝতে পারতেছেন? এদিকে খেয়াল করুন, ওইদিকে তাকান কেন? সো আপনি যদি পোস্ট করতে জানেন, কাস্টমার মেসেজ রিপ্লাই করতে জানেন, সোশ্যাল মিডিয়া ম্যানেজ যদি আপনি ফেসবুকের জন্য করতে জানেন, বাকি সব চ্যানেলের জন্য সোশ্যাল মিডিয়া ম্যানেজ করতে পারবেন। তাই না? একই জিনিস। তাইলে এবার আপনি ধরেন যারা যারা এখানে আছে ফেসবুক অ্যাডসে সোশ্যাল মিডিয়া ম্যানেজ সার্ভিস দিতেছে, কিন্তু যারা লো কম্পিটিশন, দেখেন এই লোক সোশ্যাল মিডিয়া ম্যানেজ ফেসবুকের পাশাপাশি সে টিকটকেও দিতেছে, লিঙ্কডইনেও দিতেছে, টুইটারও দিতেছে, পিন্টারেস্টেও দিতেছে। সো এখন যদি ফেসবুক অ্যাডসে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের কম্পিটিশন বেশি, ফেসবুক অ্যাডসে সোশ্যাল মিডিয়া ম্যানেজের কম্পিটিশন কি
বেশি, কিন্তু অন্যান্য প্ল্যাটফর্মের কম্পিটিশন কিন্তু একবারই কম। আমি যদি এখানে লিখি, ধরেন টুইটার সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, সোশ্যাল মিডিয়া, আচ্ছা টুইটার ম্যানেজমেন্ট, টিকটক লিখে তাহলে কি হয় দেখি, টিকটক সোশ্যাল মিডিয়া ম্যানেজার, টিকটক ম্যানেজার, এই দেখেন টিকটক ম্যানেজার যখন লিখলাম তখন চলে আসছে কত, 1000। এরকম যদি আমি অন্যান্য সার্ভিসে যাই অনেক অনেক কমে আসবে, ঠিক আছে। এবং এখানেও আরেকটা ট্রিক, যে আপনি শুধু একটা প্ল্যাটফর্ম নিয়ে কাজ করে অনেকগুলো প্ল্যাটফর্ম নিয়ে কাজ করেন, তাহলে হবে কি, আহ, আপনি একই সাথে ফেসবুকের লো কম্পিটিশনে আছেন এবং অন্যান্য যে প্ল্যাটফর্মগুলো আছে সেগুলোরও লো কম্পিটিশনে আপনি আছেন। সো আপনি শুধু ফেসবুক দিয়ে না, অন্যান্য প্ল্যাটফর্ম দিয়েও কি র্যাঙ্ক করতেছে। আপনি যদি অ্যাডের সার্ভিস দেন ফেসবুক অ্যাডের পাশাপাশি অন্যান্য প্ল্যাটফর্মগুলোর কথাও বলেন, তাহলে হবে কি, আপনি একই গিগ সব জায়গাতে র্যাঙ্কিং করাতে পারতেছেন। তাহলে আপনার গিগে বেশি ইমপ্রেশন আসা, বেশি অর্ডার আসার পসিবিলিটি বাড়তেছে না কমতেছে? হ্যাঁ, তাইলে প্ল্যাটফর্ম বেসড আমরা যাইতে পারি, ঠিক আছে। ইন্ডাস্ট্রি বেসড কিভাবে হইতে পারে, ধরেন ফেসবুক ইন্ডাস্ট্রি বেসড কি কি হইতে পারে, ধরেন ই কমার্স একটা ইন্ডাস্ট্রি, ই কমার্স একটা ইন্ডাস্ট্রি, তো আপনি সার্চ করতে পারেন ই কমার্স ফেসবুক এডস, হ্যাঁ, ই কমার্স ফেসবুক এডস, ফেসবুক এডস ই কমার্স, এদিকে খেয়াল করবেন। ধরেন ফেসবুক এডস ই কমার্স যখন লিখলাম তখনও কিন্তু আমার 3000-এর মধ্যে চলে আসছে, ঠিক আছে। ই কমার্স ফেসবুক এডস, ফেসবুক এডস পরে হচ্ছে ধরেন রিয়েল এস্টেট, কি স্টেট, রিয়েল এস্টেট কিন্তু একটা ইন্ডাস্ট্রি। রিয়েল এস্টেট বুঝেন, রিয়েল এস্টেট হচ্ছে ওই যে ধরেন জায়গা রিয়েল এস্টেট ফেসবুক এডস, এটারও কিন্তু কম্পিটিশন কম, 8000। কিন্তু যদি অন্যগুলোতে যাই, আচ্ছা রিয়েল এস্টেট অ্যাডস, তিনশো ছিয়ানব্বই। আচ্ছা যেটাই হোক, মানে রিয়েল এস্টেট অ্যাড যখন লিখলাম 8000 সার্ভিস আসছে, ঠিক আছে। সো এখানে আবার অনেক অনেক ক্যাটাগরি ইনক্লুড হয়ে গেছে। লিড জেনারেশন এটা আবার আরেকটা জিনিস, ওকে। সো ধরেন আমি যদি রিয়েল এস্টেট ফেসবুক অ্যাড দিয়ে দেই, তাইলেও কিন্তু কি আমার এখানেও আমার ফেসবুক অ্যাডটা যাইতেছে, এখানে আমার গিগটা যাইতেছে, যেহেতু এখানে কম্পিটিশন বেশি, এটা দেওয়াটা আইডিয়াল না। তো এরকম আরো কি কি ইন্ডাস্ট্রি হইতে পারে, ওকে। এখানে যদি আমি চাই সার্ভিস অপশন, পরে দেখেন ইন্ডাস্ট্রি আসছে, ওকে। আচ্ছা আমি আবার লিখি ফেসবুক অ্যাডস, এবার আমি ক্যাটাগরিতে দিলাম হচ্ছে পেড সোশ্যাল মিডিয়া,
সার্ভিস অপশনে যাওয়ার পরে ওইদিকে তাকাইতেছে কিন্তু বারবার আমার কথা ইন্টারাপ্ট হয়ে যায় তো। আচ্ছা, ইন্ডাস্ট্রি স্পেসিফিক যাওয়ার পরে দেখেন অনেকগুলো ইন্ডাস্ট্রি আসছে, বিউটি অ্যান্ড কসমেটিক, রিয়েল ইস্টেট, ফ্যাশন অ্যান্ড অ্যাপারেল, সার্ভিস, হেলথ অ্যান্ড ওয়েলনেস, এগুলো মার্কেটিং অ্যাডভার্টাইজিং এ সবচেয়ে বেশি। কিন্তু হেলথ অ্যান্ড ওয়েলনেসে কিন্তু 3,000, এনিমেল অ্যান্ড পেটসে আবার এই তো 3,000। সো এই ইন্ডাস্ট্রি স্পেসিফিক যদি আমি চাই সেখানে কিন্তু আমার কম আসতেছে। ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমে মাত্র 1400 কি, ঠিক আছে। সো ফেসবুক অ্যাডস ফর ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম, তাহলে আমি যদি এই ক্যাটাগরিতে দেই দেখেন লেভেল নতুন সেলার র্যাঙ্কিং করতেছে, ঠিক আছে। এবার আর কই নতুন সেলার, এই যে নতুন সেলার আর কি আছে, এই যে আরেকজন নতুন সেলার র্যাঙ্কিং করতেছে, ঠিক আছে। সো মোটামুটি দুইজনকে আমরা পাইলাম। দ্যাট মিন ফার্স্ট পেজে না হলে সেকেন্ড পেজও কিন্তু আছে অনেক নতুন সেলার। ওকে, সেটার মানে যদি আমরা ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের মধ্যেও যাই আমরা লো কম্পিটিশন পাইতেছি। তাহলে আমরা লো কম্পিটিশন কয়ভাবে যাইতে পারি বলেন তো? প্রথমে হচ্ছে ক্যাটাগরি বেসড, পরে হচ্ছে সাব সার্ভিস বেসড, প্ল্যাটফর্ম বেসড, ইন্ডাস্ট্রি বেসড। বুঝতে পারতেছেন কতগুলা ভাগ আসলো এখানে? আচ্ছা আচ্ছা, এবার যখন আমি লিখ, তাহলে এই পার্ট কিন্তু শেষ এখানে, ঠিক আছে। এর পর্যন্ত এখানে পার্ট শেষ। তাহলে আমরা লো কম্পিটিশন কিভাবে চাইতে পারি এতক্ষণ বুঝলাম, এটাই হচ্ছে মেন উদ্দেশ্য। এবার আসেন লো কম্পিটিশন আমরা পাইলাম, লো কম্পিটিশন আমরা পাইলাম, এবার কিওয়ার্ড রিসার্চ কিভাবে করব? কিওয়ার্ড রিসার্চ করব হচ্ছে অলরেডি যারা র্যাঙ্কিং এ আছে তাদেরকে রিসার্চ করে। তো এখন ধরেন তাদের থেকে আমরা কাদেরকে রিসার্চ করব? কম্পিটিটর রিসার্চ, লেভেল 1 এবং নিউ সেলার, লেভেল 1 এবং কি নিউ সেলার, বাকিদের কাছে আমরা যাব না। আচ্ছা, তো আমি কিছু লেভেল 1 এর গিগ ওপেন করছিলাম। ধরেন এই লোক কি করতেছে, হোয়াটস ইনক্লুডেড, আচ্ছা এই লোকেরটা ওপেন করি। সেই লোক প্রথমেই কিওয়ার্ড দিছে মান্থলি সোশ্যাল মিডিয়া ম্যানেজার, এটা একটা কিওয়ার্ড এবং এটা হচ্ছে প্রাইমারি কিওয়ার্ড আমাদের। এরপরে এখানে কিছু নাই আই হোপ, বাট এখানেও কিওয়ার্ডটা দিতে পারেন। আচ্ছা বাদ দেন। তো দেখেন সে গিগ লিখছে, গিগের ডিসক্রিপশন লিখছে, ডিসক্রিপশনের মধ্যে সে কি কি লিখছে দেখেন, আর ইউ লুকিং ফর আ সোশ্যাল মিডিয়া ম্যানেজার, এটা কিন্তু একটা কিওয়ার্ড। ওকে, এটা এবং সেটা বোল্ড করে দিছে। বুস্ট এঙ্গেজমেন্ট, এটা কিন্তু একটা কিওয়ার্ড, ঠিক আছে। আচ্ছা, সোশ্যাল মিডিয়া প্রেজেন্স, এটাও কিন্তু একটা কিওয়ার্ড, কিন্তু এটা তো নেওয়া যাবে না আর কি, তত রিলেভেন্ট কিওয়ার্ড না। তো দেখেন প্রফেশনাল সোশ্যাল মিডিয়া ম্যানেজার, এটা আরেকটা কিওয়ার্ড। ওকে, অপটিমাইজ সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস, হ্যাঁ এটা একটা কিওয়ার্ড, কিন্তু সব কিওয়ার্ড কিন্তু নেওয়া যাবে না, সবগুলো কিওয়ার্ড কিন্তু রিলেভেন্ট না, সব নিতে গেলে কিন্তু হবে না, কারণ আরও তো আছে, আরও তো রিসার্চ করতে হবে। সো ধরেন আমরা আবার পড়ার চেষ্টা করি। এবার সে কি করছে, প্ল্যাটফর্মের নামগুলোও দিয়ে দিছে, যতগুলো প্ল্যাটফর্ম আছে পিন্টারেস্ট, টুইটার, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, ফেসবুক, প্ল্যাটফর্মের নামগুলো কি করছে দিয়ে দিছে। যখন কেউ ইনস্টাগ্রাম লিখে সার্চ করবে তার একটা সামনে আসার পসিবিলিটি আছে, যখন কেউ টুইটার, পিন্টারেস্ট লিখে সার্চ করবে তার একটা সামনে আসার পসিবিলিটি আছে। হোয়াট আই অফার, কন্টেন্ট ক্রিয়েশন, স্কেডিউলিং, এঙ্গেজিং পোস্ট, গ্রাফিক্স, ক্যাপশন, হ্যাশট্যাগ হ্যানতেন, গ্রোথ, এঙ্গেজমেন্ট, মোর ফলোয়ার্স, প্রোফাইল অপটিমাইজেশন হ্যানতেন, হ্যাঁ, মাই ক্লায়েন্ট সাকসেস ইজ মাই সাকসেস, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, টাইপ ট্রাফিক, এই তো মোটামুটি এখানে শেষ। এরপরে
সে অনলাইনে আছে, পাকিস্তানি এক লোক। এরপর দেখেন, এবং এই গিগের মধ্যে যখন গিগ ক্রিয়েট করতে যাই, তখন আবার কিছু গিগের মধ্যে এক্সট্রা কিওয়ার্ড দেওয়া যায়, যেমন রিলেটেড ট্যাক্স। কি ট্যাক্স? রিলেটেড ট্যাক্স। এটার আমার একটা সেকশন হবে। সেখানে আমি দিয়ে দিলাম রিলেটেড ট্যাক্স। রিলেটেড ট্যাক্স এই দুইটা হবে আর কি। আচ্ছা, স্যার আমরা কি করব? ধরেন রিলেটেড ট্যাগ এখানে কি কি আছে? সোশ্যাল মিডিয়া পোস্ট, ইনস্টাগ্রাম মার্কেটিং, ইনস্টাগ্রাম কন্টেন্ট ক্রিয়েটর, সোশ্যাল মিডিয়া ম্যানেজার। ঠিক আছে, আমরা কি করি, সবগুলো এখান থেকে কপি করি, কপি করে এখানে যাই, তাহলে পেস্ট করি। আচ্ছা, এখানে যাই তাহলে সোশ্যাল মিডিয়া পোস্ট নিচে নিচে নিয়ে আসি, মার্কেটিং ক্রিয়েটর, সোশ্যাল মিডিয়া ম্যানেজার। খেয়াল করতেছেন? দেখেন রিলেটেড টেক্সটগুলো আমি এখানে নিয়ে আসলাম। আচ্ছা, এরপরে আর কি কি কিওয়ার্ড পাইলাম? রিলেটেড টেক্সটগুলো আপনি আগে নিয়ে নেবেন, ঠিক আছে? আচ্ছা, আর কি সার্ভিস দিতেছে হইলো অ্যাডস, ইনস্টাগ্রাম পেজ, বাদ দেন। আচ্ছা, আর কি কি কিওয়ার্ড? আচ্ছা, ইন্ডাস্ট্রি দেখেন সে কি কি ইন্ডাস্ট্রি দিছে, এই ইন্ডাস্ট্রি দিছে, ঠিক আছে? আচ্ছা, এবার দেখেন সোশ্যাল মিডিয়া ম্যানেজার, এটা একটা কিওয়ার্ড। প্রথমে আমরা কিওয়ার্ডগুলো খুঁজে বের করলাম, এবার শুধু লিস্টিং করব। ওকে, তারপরে দেখেন সোশ্যাল মিডিয়া প্রেজেন্স, প্রফেশনাল সোশ্যাল মিডিয়া ম্যানেজার, এটা নিয়ে আসলাম। আচ্ছা, সোশ্যাল মিডিয়া প্রেজেন্স দেওয়া যায় না? হ্যাঁ, আমার মনে হয় না এটা র্যাঙ্কিং এ আসবে। এই তো মোটামুটি এগুলোই পাইলাম। এরপর এই লোকের এখানে যাই, মান্থলি প্রফেশনাল সোশ্যাল মিডিয়া ম্যানেজার, ঠিক আছে? সে এটা আনছে আর কি, এবার আমরা এটা নিয়ে আসি। আচ্ছা, এরপর ধরেন সেম সোশ্যাল মিডিয়া ম্যানেজার, সোশ্যাল মিডিয়া অনলাইন প্রেজেন্স, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, খুব বেশি পার্থক্য হয় না, ঘুরে ফিরে এগুলোই থাকে। আচ্ছা, প্ল্যাটফর্ম এগুলা, রিলেটেড ট্যাগ কি দিছে? আচ্ছা, এফএকিউ এর মধ্যে অনেক কিওয়ার্ড থাকে, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, ওই একই কথা। ফেসবুক, ইনস্টাগ্রাম, সোশ্যাল মিডিয়া, অনলি ফ্রেন্ডস। আরে মানুষ অনলি ফ্রেন্ডস এর সোশ্যাল মিডিয়া ম্যানেজ করে। আচ্ছা, এখানে যা দিছে খুব একটা মানে এক্সট্রা অর্ডিনারি কিছু মনে হইতেছে না, ঠিক আছে? না। কিন্তু সে র্যাঙ্কিং করে ফেলছে, তাই কেটে দিলাম। মান্থলি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, তো এই কিওয়ার্ডটা সবাই কোথায় রাখছে? টাইটেলের মধ্যে রাখছে। কেন? এটা হচ্ছে একটা মেইন কিওয়ার্ড। ওকে, দেখেন পার্সোনাল সোশ্যাল মিডিয়া ম্যানেজার, আচ্ছা এটা একটা কিওয়ার্ড হতে পারে, পার্সোনাল সোশ্যাল মিডিয়া ম্যানেজার। সো এটা ধরে আমরা এখানে নিয়ে আসলাম। এখানে যদি যাই,
সেম কিছু পার্থক্য পাবো না, ওই একই জিনিস। ঠিক আছে, সেখানে আমার কি লাগছে, সোশ্যাল মিডিয়া ম্যানেজার মান্থলি সোশ্যাল মিডিয়া। সেখানে এই কিওয়ার্ডটা হচ্ছে আবার একটু আলাদা। ঠিক আছে, বাকি কিওয়ার্ড তো আমরা অলরেডি পেয়ে গেছি, সোশ্যাল মিডিয়া ম্যানেজার কিন্তু অলরেডি পাইছি, মান্থলি সোশ্যাল মিডিয়া একটু ইউনিক পাইছি। So এখন অলরেডি যে কিওয়ার্ড গুলো পেয়ে গেছি সেগুলো তো বারবার নিয়ে লাভ নাই। ঠিক আছে, ইউনিক কি আছে খুঁজে বের করবো। এরকম যদি খুঁজতে থাকি, সেই 5টা 6টা 10টা 12টা গিগ রিসার্চ করে ইউনিক ইউনিক যে গিগ গুলা পাবো সেগুলো আমি কি করব, নিয়ে নিব। এবার ধরেন এইটা কেন করবো, এই পার্টটা করছি হচ্ছে আহ, আরো কিছু কিওয়ার্ড থাকে, যেমন সোশ্যাল মিডিয়া প্রেজেন্স, এই একটা কিওয়ার্ড। এটা আমার কাছে মনে হয়েছে নিতে পারি, কিন্তু খুব একটা রিলেভেন্ট মনে হইতেছে না। তা আমি এটা কি করতে পারি, সোশ্যাল মিডিয়া প্রেজেন্স এটা এখানে নিয়ে আসলাম। সেকেন্ড কিওয়ার্ড আছে তো গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ না, ঠিক আছে, এটা আমি এখানে নিয়ে আসলাম। সো মেইন কিন্তু এগুলাই এগুলাই কিওয়ার্ডে সার্চ করে। আচ্ছা, সো এইভাবে করে করে আমি আরো গিগ ওপেন করব। কোন গিগগুলো ওপেন করব, নিউ সেলার এবং লেভেল 1। লেভেল বেশিরভাগ হবে লেভেল 1 না লেভেল নিউ সেলার, লেভেল 2 তে আমি কম যাব, টপ রেট তো যাবই না, এটা হারাম। হারাম বলতে মানে এটা আপনার খুব একটা লাভ হবে না আর কি, এজ এ নিউ সেলার। এইভাবে কিওয়ার্ডের একটা ফাইল বানাইলাম। আজকে এতটুকু পর্যন্তই, ঠিক আছে। এবং আজকে যে জিনিসটা করলাম একদমই ম্যানুয়াল মেথড। কি মেথড? ম্যানুয়াল মেথড। এবং এইভাবে যদি আপনারা করতে পারেন 100% আপনাদের গিগ র্যাঙ্কিং আসবে এবং আপনারা অর্ডার পাবেন। আপনাদের আগের ব্যাচের একজন অর্ডার পাইছে ফাইবারে। সো এটা হচ্ছে জাস্ট স্টার্টিং, এবং তার পুরো সবকিছু আমি করে দিছি। ওকে, এখন কথা হচ্ছে আহ, আরো অনেক কথাবার্তা হবে। আজকে ক্লাসটা অনেক বড় হয়েছে, কথাবার্তা কিন্তু শেষ হয়নি। কিওয়ার্ড রিসার্চ অনেক অনেক ইম্পর্টেন্ট একটা টপিক। আপনারা এই ভিডিওটা কমপক্ষে 4বার দেখবেন। কয়বার? শুধু দেখলেই হবে না, নোট করতে হবে। আপনি নোট করেন? স্যার এটা ইয়ে করব, শিটে নিব এক্সেল শিটে। আপনি নোট করছেন কি এই পর্যন্ত যত ক্লাস হয়েছে? আবার সিলেক্ট করা আছে। So, ঠিক আছে, হ্যাঁ, খুবই ভালো, নোট করতে হবে, নাহলে বলবো বুঝবেন, শরীর ভুলে যাবে। না স্যার আপনি যখন আপনি নোট করবেন তখন ক্লাসের নোটের আলাদা আর ওই তার আমাজনের যে বিয়েটা হ্যাঁ, নোট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি নিজে নোট করি যখন কিছু শিখতেছি, নোট করা ছাড়া আসলে শিখা যাবে না। নোটটা করে ম্যানুয়ালি ওই যে কাগজে আর যেভাবে করেন একবারে করলেই হয়েছে, ঠিক আছে। ফোন থেকে যদি কোনো কারণে হারায় যায়। আমি এখন নোট করি বেশিরভাগ এই নোটে, ঠিক আছে। এখানে এই কি কেটে করা যায় কিন্তু কোনো কারণে যদি ফোনটা লস হয়ে যায়, প্রচুর নোট করি আমি, এখানে নোট করি এটাতে, ঠিক আছে। নোট করতে হবে, নাহলে আপনারা বুঝবেন না। So, অনেক অনেক জিনিস দেখাইলাম, ভালো করে বুঝেন। দেন আগামী ক্লাস হচ্ছে আপনারা কিওয়ার্ড রিসার্চ করে নিয়ে আসেন একটা টপিকে। ওকে, এরকম একটা ফাইল বানাবেন, ঠিক আছে। এরকম একটা এক্সেল শিট মানে গুগল শিট বানাবেন, দেন ওটাকে কিওয়ার্ড রিসার্চ করে নিয়ে আসবেন। আমি তো করছি হচ্ছে মান্থলি সোশ্যাল মিডিয়া ম্যানেজার, আপনারা করবেন হচ্ছে রিটার্গেটিং অ্যাডস এর মধ্যে। কিসের মধ্যে? রিটার্গেটিং অ্যাডস। মনে থাকবে? লিখে দেই, তাহলে আপনারা পরে দেখলে মনে থাকবে। ওই যে উপরেরটা আর কি, ফেসবুক রিটার্গেটিং দিয়েন না, শুধু রিটার্গেটিং অ্যাডস দিবেন, ঠিক আছে। কারণ ফেসবুক রিটার্গেটিং অ্যাডস দিলে গিগ কিন্তু অনেক বেড়ে যাবে। শুধু রিটার্গেটিং অ্যাডস দিবেন, দেন ওইটার মধ্যে ফেসবুক যুক্ত করে দিলে হবে। রিসার্চ করার সময় রিটার্গেটিং অ্যাড দিলে হবে, ঠিক আছে। সো দেখি আপনারা কতটুকু করতে পারেন। আগামী ক্লাসের কাজ হবে টাইটেল লেখা, ডিসক্রিপশন লেখা,
এফএকিউ লেখা, রিকোয়ারমেন্টস লিখে গিগ রেডি করা। ঠিক আছে? এবং আগামীকালকে আরেকটা কাজ হবে, ইউজিং চ্যাট জিপিটি স্ক্র্যাপিং কিওয়ার্ডস। PWs from competitor gigs কিভাবে করবেন? আচ্ছা, ইউজ চ্যাট জিপিটি ফর দিস। ফর দিস মিন হচ্ছে ফর টপিক রিসার্চ দেন হচ্ছে keywords রিসার্চ। আচ্ছা, আগামী ক্লাস হচ্ছে চ্যাট জিপিটিকে ইউজ করে আমরা টপিক রিসার্চ করব এবং কিওয়ার্ড রিসার্চ করব। ঠিক আছে? সো মেন অনলি তো আমরা করলাম আজকে। ঠিক আছে ফয়সাল ভাই, মেন অনলি তো করলাম। আগামী ক্লাসে এই চ্যাট জিপিটিকে ইউজ করব। চ্যাট জিপিটি ইউজ করাটাই শেষ না, মেইন হচ্ছে ম্যানুয়ালি করা। ঠিক আছে? স্ক্র্যাপিং কিওয়ার্ডস ফ্রম কম্পিটিটর গিগস। কম্পিটিটর গিগ থেকে খুব সহজে কিভাবে কিওয়ার্ড স্ক্র্যাপিং করতে পারে, কিওয়ার্ড বের করে নিয়ে আসতে পারে, এটা আমি ক্লাসে দেখাবো। দেখানোর সাথে সাথে টাইটেল রাইটিং, ডিসক্রিপশন রাইটিং, জিপিটিতে লেখাটা লিখে দিলে হবে। আচ্ছা কথা শেষ করতে দেন। ডিসক্রিপশন রাইটিং, এফএকিউ রাইটিং, রিকোয়ারমেন্ট এগুলো শেষ করে ফেলবো আগামী ক্লাসে। ঠিক আছে? শেষ করার পরে দেন হচ্ছে ইমেজ ডিজাইন। ইমেজ ডিজাইন করার চেষ্টা করব। ইমেজ ডিজাইন শেষ হলে আমরা গিগ পাবলিশ করে ফেলবো। বুঝতে পেরেছেন? এতটুকু।